বললে বলবে ছোট মুখে বড় কথা। তিলোত্তমার কেস, হাইলাইটেড কেস, দিগ্গজ পণ্ডিতরা সব কেসটা দেখভাল করছেন। প্রথম 90 দিনের মধ্যে যখন চার্জশিট সাবমিট হয়নি, এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের নামে, শুধুমাত্র সঞ্জয়ের নামে যখন চার্জশিটটা সাবমিট হলো, তারপরেও কেন বজ্র আটনি ফসকা গেরোর মতো আমরা 90 দিন অপেক্ষা করলাম সিবিআই কি করছে এটা দেখার জন্য? আমরা কেন 82 ডেজ 83 ডেজের মাথায় আমরা কেন অ্যালার্ট হলাম না যে সিবিআইয়ের গতিবিধি 90 ডেজের মধ্যে চার্জশিট নাও দিতে পারে? সেক্ষেত্রে আমরা চিৎকার চেঁচামেচি করে, রাস্তায় নেমে প্রতিবাদ করে, অন্তত সরকার যে অনুমতি দিচ্ছিল না কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি চার্জশিট দিতে হয়, সেক্ষেত্রে সরকারের অনুমতি লাগে, সিগনেচারের প্রয়োজন হয়, নো অবজেকশন নেওয়ার। তো সেক্ষেত্রে যখন হচ্ছিল না, তখন আমরা কেন চুপ করে ছিলাম? বড় বড় পণ্ডিতরা মামলা দেখভাল করছেন, সুপ্রিম কোর্টের দিগ্গজ লয়াররা দেখভাল করছেন। তো কারোর মাথায় বিফোর 90 ডেজ একবারে অ্যালার্ট, মানে একেবারে কোনো চিন্তাভাবনা ছিল না, ডেজ কাউন্টিং কারোর মাথায় ছিল না যে আলটিমেটলি 90 ডেজে বিকাল 3টে কি 4টের সময় যখন কোর্ট অর্ডার পাস করছে, তখন মনে হলো এই রে 90 ডেজ হয়ে গেল, আমরা চিৎকার চেঁচামেচি না করে বা কোনো প্রতিবাদ করলাম না, সিবিআইয়ের কাছে জিজ্ঞাসা করলাম না যে কেন 90 ডেজের মধ্যে চার্জশিট দিতে অসুবিধে কোথায়। আলটিমেটলি তো জামিন সুকৌশলে হয়ে গেল। আর জামিন হয়ে যাওয়ার পরে আবার আমরা এখন রাস্তায় নেমে কি বলছি যে তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না। সেটিং করে সবাই সেটিং হচ্ছে, আমরা চিৎকার চেঁচামেচি করছি, কিন্তু আলটিমেটলি আসামিরা যা বেনিফিট পাওয়ার তারা কিন্তু পেয়ে গেছে। ফলে আলটিমেটলি কানে কিন্তু সেই জল্লাদদের, শয়তানদের উল্লাস কানে বাজছে যে তোরা রাজপথ দখল করলি, আর আমরা কিন্তু বকলমে আইনকে তুড়ি মেরে আমরা পকেটে ভরে নিলাম। তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো? আইনের মাধ্যমে সন্দীপ ঘোষেরা, অভিজিৎ মণ্ডলরা জামিন পেয়ে গেল। একেবারে সিলি কজ কি না, 90 ডেজের মধ্যে চার্জশিট না হলে অটোমেটিক্যালি যে কোনো ম্যাজিস্ট্রেটকে তার বেল দিতে বাধ্য, এটা প্রভিশনে আছে। তো সেটাই হয়েছে। আর দিগ্গজ লয়ার, আসলে মুশকিল হয় কি জানেন তো, এইসব ছোটোখাটো কারণের জন্য একটা ছোটোখাটো উকিলের পরামর্শ নেওয়া উচিত ছিল যে 1, 2, 3, 4, 5, 6 করে 90 ডেজ হতে চলেছে, 90 দিন হতে চলেছে, এর মধ্যে যদি চার্জশিট না হয় তাহলে কিন্তু অভিজিৎ মণ্ডল বা সন্দীপ এর মতো কুলাঙ্গারা বেল পেয়ে যেতে পারে। তো সেই ভাবনাটা কিন্তু কারোর মাথায় আসেনি। কখন এলো? জামিন যেদিন হচ্ছে, অর্ডার যেদিন পাস হচ্ছে, অর্ডার তো জজ সাহেব দিতে বাধ্য, বিকজ অফ চার্জশিট না হলে 90 ডেজের মধ্যে 91 ডেজে আপনার আসামি কিন্তু বেল পাবে। হ্যাঁ, মামলা থেকে ডিসচার্জ হচ্ছে না, ইনভেস্টিগেশন চলবে যতদিন না চার্জশিট সিবিআই দিচ্ছে, মামলা চলবে। সিবিআই যদি মনে করে আমরা মাসের পর মাস, বছরের পর বছর আমরা তদন্ত করেই যাব, 3 বছর পরে, 2 বছর পরে চার্জশিট দেব, তারপরে তার 5 বছর পরে গিয়ে চার্জ ফ্রেম করব, তার 10 বছর পরে গিয়ে আমরা ট্রায়াল ফেস করব, ভেরি আনফর্চুনেট। অ্যান্ড তিলোত্তমার ক্ষেত্রে তাই হলো। আর আমরা সাধারণ মানুষরা হতাশ, নির্বাক, কীরকম একটা অসহায় লাগছে না, যে কেমন যেন আমরা একটা সেই খুব অতি চালাক এবং অতি শিক্ষিত হওয়া সত্ত্বেও আমরা যেন গালে একটা সপাটে থাপ্পড় খেলাম, এরকম মনে হচ্ছে না? কি বোকা বনে গেলাম আমরা। সেই জন্য জানি না এই বজ্র আটনি ফসকা গেরোর মতো এই তিলোত্তমা কেসে যেসব দিগ্গজ পণ্ডিত লয়াররা এই মামলার সাথে আছে কানেক্টেড, তারা কেন বিফোর টাইম অ্যালার্ট করে দিচ্ছে না
যে এই হতে চলেছে, এই না হলে এই প্রবলেমগুলো হবে। প্রবলেম হয়ে যাওয়ার পরে, জামিন হয়ে যাওয়ার পরে রাস্তায় নেমে আলটিমেটলি তো আর চার্জশিট দিয়ে তো এখন তাকে আর একবার যেটা অর্ডারটা পাস হয়ে যায়, আপনি যদি এখন চার্জশিটটা দিয়ে দেন তো কী হবে? আসামি কি ভিতরে ঢুকিয়ে নেবে? অন্তত এই কেস হবে না। যে কেস কানেকশানে বেল পেয়েছে সেই কেসে আর কিছু হবে না। তো সেই ব্যাপারটা এরকম হয়েছে, বড়ে বড়ে দেশে মে এসে ছোটা মোটা ঘটনা হয়েই যায়। তো বিষয়টা তাই হয়েছে। আসলে এখানে বজ্র আঁটুনি ফসকা গেরো, ট্রুলি। আর সুপ্রিম কোর্টেরও তো ম্যাটারটা সুমোটো উনি নিয়েছিলেন। তাহলে সুপ্রিম কোর্টের যখন অবজারভেশনে কি হচ্ছে ব্যাপারটাকে যখন জানার বোঝার ব্যাপার চলছে, খামবন্দি ব্যাপার, বৃহত্তর ষড়যন্ত্রের ব্যাপার, সেক্ষেত্রেও এতটুকু অ্যালার্ট করা কেন হয়নি যে এদের বিরুদ্ধে যদি প্রমাণ লোপাটের সেই তথ্য থাকে তাহলে তারা তাদের বিরুদ্ধে কেন সিবিআই এত স্লো মোশনে এগোচ্ছে? তো সুপ্রিম কোর্টে হাইকোর্ট মনিটরিং, সুপ্রিম কোর্ট মনিটরিং, কি হচ্ছে সব? বলে না ছোট ছোট মানে ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে। আসলে আমরা হতাশ হচ্ছি। লেখাপড়া শিখে যেন মনে হয় কেউ গালে সপাটে থাপ্পড় মারছে আর আমরা হজম করছি। তো বিচারের নামে প্রহসন চলছে, চোখে দেখতে হবে। আর যেসব দিগ্গজ পণ্ডিতরা এই মামলা তদারকি করছেন, দেখছেন, তাদেরকে বলবো যে মামলা প্রপার সময় টেক কেয়ার করুন। ঘটনা ঘটে যাওয়ার পরে ঠিক যেমন পুলিশ আসে, তেমনি জামিন হয়ে যাওয়ার পরে আর নেচে কুদে আর জামিন তো হয়ে গেল, আসামি বাইরে চলে এসছে, তারা এবার সাক্ষীকে প্রভাবিত করবে অ্যান্ড ড্যাশ ড্যাশ ড্যাশ। আমরা কেন আগে অ্যালার্ট হলাম না? সরকার যখন নো অবজেকশন লিখছিলেন না, সিগনেচার করছিলেন না, আমরা তখন কেন প্রতিবাদ করিনি? তো প্রতিবাদটা কিন্তু আমাদের ঠিক যেমন আমরা যত জ্বলে উঠেছিলাম, কিন্তু ঠিক ততটাই আমরা শীত ঘুমে চলে গেলাম। আর যার ফলে এই অভিযুক্তরা জামিন পেয়ে গেল। জামিনটা কিভাবে পেয়েছে আমরা সবাই জানি, কিন্তু ডেজটা কেন কাউন্টিং করা হয়নি? যে 90 ডেজ হতে চলেছে, সিবিআই এখনও কিছু জমা দিচ্ছে না, অ্যাটলিস্ট বিফোর টাইম আমরা যদি রাস্তায় নামতাম। প্রেশার ক্রিয়েট করছি না বিচার ব্যবস্থার উপর, নিশ্চয়ই তদন্ত করে তারা যা পাবে তার উপরে চার্জশিট দেবে, কিন্তু 90 দিন ধরে 80 দিন ধরে সুপ্রিম কোর্টে লাগাতার হচ্ছে এত অভিযোগ এলো, অথচ অভিযোগ যখন এত ভুরি ভুরি, অভিযোগটা কি 90 দিনের মধ্যে চার্জশিটটা দেওয়া যেত না? অন্তত প্রতিবাদটা তো হতো। এখনো বলবো, বিশাল বড় বড় লয়ারের বুদ্ধি না নিয়ে ছোট মোটো লয়ারের বুদ্ধি নিন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন। অত হাই লেভেলে গিয়ে এই মামলাটা কিন্তু বজ্র আঁটুনি ফসকা গেরো হয়ে গেছে। একটু ছোটো মোটো উকিলের কাছে যান, দেখবেন ওরা ঠিক আপনাদেরকে উপদেশ দেবে, প্রপার গাইডলাইন দেবে। একেবারে মানে ভীষণ আনফর্চুনেট হলো পুরো ব্যাপারটা। বলছি না সব কিছু বৃথা হলো, রাত জাগা বৃথা হলো, রাস্তা দখল বৃথা হলো, এত কান্না বৃথা গেল। কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে তিলোত্তমার সেদিন কিন্তু চোখ দিয়ে জল পড়েনি, রক্ত বেরিয়ে এসেছিল। এত কষ্ট পেয়ে মরেছিল যে মেয়েটি হাত মুঠো করে মরেছিল, আর আমরা হাত আলগা করে দিচ্ছি। হতাশ বোনটি বিচার পেল না। আর এমন বিশাল কিছু সব ব্যাপার স্যাপার হয়ে গেল যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আর কি, হতাশা ছাড়া আর কোনো সামনে কোনো, এই অ্যাটলিস্ট তিলোত্তমাকে সে হতাশা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না।
হ্যাঁ, যদি আমরা আরেকটু আগে, যদি আরও আগে অ্যালার্ট হতাম, তাহলে কিন্তু হয়তো কিছু করা যেত। আর সুপ্রিম কোর্ট তো আর বিচার করবে না, আলটিমেটলি লোয়ার কোর্টে বিচার হবে। তাহলে সুপ্রিম কোর্ট এত সময় নিচ্ছে, সুপ্রিম কোর্টের কাছে কেউ যায়নি। সুমোটো উনি যখন উত্তাল আন্দোলন, জনরোষ যখন রাস্তায় নেমে গেছে, তখন সুপ্রিম কোর্ট সুমোটো কেসটা নিলেন, নিয়ে বললেন যে ঠিক আছে, রুকো, সব দাঁড়াও, আমি আছি, আমরা দেখছি। তো সুপ্রিম কোর্ট এমন দেখা দেখছে যে আলটিমেটলি কি মনে হচ্ছে, ঠিক আমার যা মনে হচ্ছে আপনারাও তাই ভাবছেন, যে নেটফল কিন্তু আলটিমেটলি অশ্বডিম্ব হতে চলেছে। কারণ শুধু সঞ্জয়কে নিয়ে আমরা কিন্তু কেউ, শুধু সঞ্জয় অবধি আমরা কেউ আটকে নেই। আমরা চেয়েছিলাম ঠিক যেমন বৃহত্তর লার্জার কনস্পিরেসিতে মেয়েটাকে মারা হয়েছে, সেই লার্জার কনস্পিরেসিতে কারা কারা হেড লেভেলে কারা কারা জড়িত ছিল তারা ধরা পড়ুক। তারা আলটিমেটলি সেই চুনোপুটিতে আটকে রইল, সেই চুনোপুটি রাঘব গল অবধি তদন্ত আর পৌঁছালো না। 14ই আগস্ট মনে পড়ে? 14ই আগস্ট কীভাবে ওই আরজি করকে ভাঙা হয়েছিল। শুধু সঞ্জয় যদি এই ঘটনায় জড়িত থাকবে, হসপিটাল ভাঙার তথ্য প্রমাণ লোপাটের বিনাশ করে দেওয়ার ষড়যন্ত্রে কারা লিপ্ত ছিল, তাহলে সবাই সব কিছু বুঝতে পারছে। কিন্তু শুধুমাত্র প্রমাণের অভাবে সিবিআই অনেক কিছু পেয়েছে, অনেক ফুটেজ পেয়েছে। তাহলে অনেক কিছু যখন পেয়েছে, তার এত সময় লাগে চার্জশিট দিতে? সিবিআই কি জানতো না যে 90 ডেজের মধ্যে চার্জশিট না দিলে অটোমেটিক্যালি আসামিদের জামিন হয়? খুব ভালো করে সিবিআই জানে। সিবিআইয়ের উপরে যারা আছে তারাও খুব ভালো করে জানে রাজ্য সরকার নো অবজেকশন না দিলে চার্জশিট দেওয়া যাচ্ছে না, খুব ভালো করেই জানে। তা রাজ্য সরকার যখন দেরি করছে, সিবিআই কি স্টেপ নিয়েছে? হাইকোর্টে বলতে পারেনি, সুপ্রিম কোর্টে বলেই ক্ষান্ত, শুধু খালি বলেই ক্ষান্ত। সুপ্রিম কোর্ট বলছে না তো 90 ডেজ হতে চলেছে, হাইকোর্ট বললো 90 ডেজ হতে চলেছে। তাহলে 90 দিনের গেরোটা সবাই ভুলে গেছে। আর যারা এই কেস মনিটরিং করছিল, ট্রিটমেন্ট করছিল, তিলোত্তমার আইনজীবীরা, তারাও 90 দিনের 90 ডেজ গ্রাউন্ড ভুলে গেছে। খুবই আনফর্চুনেট, তিলোত্তমার ঘটনাটা খুবই দুর্ভাগ্য, ভীষণ আনফর্চুনেট একটা ইনসিডেন্ট। আর মেয়েটার মৃত্যু সত্যি ভোলা যায় না। আর এই জুনিয়র ডাক্তাররাও যে আন্দোলন করলো, সেই আন্দোলনটা কোথাও যেন গিয়ে ফিকে হয়ে গেল। 10 দফা দাবি নিয়ে নামলো, আর একটাই দাবি কেন হলো না? যে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর আন্ডারে মেয়েটার, যে স্বাস্থ্যমন্ত্রীর তত্ত্বাবধানে, যিনি বললেন আমি মনিটরিং করছি, যার তত্ত্বাবধানে ডিসি বলল যে আমি সব কিছু হয়েছে আন্ডার মাই কমান্ড, যার আদেশ অনুযায়ী সব কিছু হয়েছে, তাদের পদত্যাগ চাইলাম না, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইলাম না। একটাই দাবি, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ তিনি স্বাস্থ্য ব্যবস্থার এত জরাজীর্ণ অবস্থার জন্য তিনিই একমাত্র দায়ী হবেন, আর কে হবে? তাহলে আমরা তার পদত্যাগ চাইলাম না। দফা 1 দাবি 1, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। মানে এমন জটিল করে 10 দফা দাবি নিয়ে জুনিয়র ডাক্তাররা ময়দানে নেমে পড়েছিল। আসলে সেই কি বলবো, মানে বলে না যত গর্জে তত বর্ষে না, বিষয়টা সেখানেই দাঁড়িয়ে গেছে। ভীষণ গর্জন হয়েছিল, সেই জন্য কিছুই হলো না। একটাই দাবি, তিলোত্তমার বিচার চাই, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষমা নাই, দফা 1 দাবি 1, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, চ্যাপ্টার ক্লোজ। সেসব দিকে না গিয়ে আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ডুমাডুম কাকড় বাজে করে একবারে মানে আলটিমেটলি যে সন্দীপ ঘোষকে আমরা ভাবছিলাম মানে ঘেন্না করে,
সেই সঞ্জীব ঘোষ জামিন পেয়ে এখন চুলদাড়ি মাথা কামিয়ে আবার বুক ফুলিয়ে ওই হসপিটালের বিশাল একটা পদে নিয়ে বসে যাবে। আর আপনি আমি আঙুল চুষব। আবার রাস্তায় নামছি, আবার এই করছি তাই করছি, মানে বিচ্ছিরি বিচ্ছিরি ব্যবস্থা সব সব মানে দফা এক দাবি একে না আটকে থেকে 10 দফা দাবি নিয়ে জুনিয়র ডাক্তাররা ডুবে গেছে। যারা সুপ্রিম কোর্ট, আর একটা তো ডুবিয়েছে সুপ্রিম কোর্টের সুমোটো যে যখন নিল তদন্তভার মনিটরিং করলো, তা সুপ্রিম কোর্ট তো ভালো করেই জানেন যে 90 ডেজ হতে চলেছে। সুপ্রিম কোর্ট কেন সিবিআইকে কোশ্চেন করেনি যে কোথায় সমস্যা, যখন এত বড় লার্জার কনস্পিরেসি, বৃহত্তর ষড়যন্ত্র, যেখানে মেয়েটিকে ওইভাবে মেরে একটা এবং মৃত্যুটা সহজে হয়নি, তার মৃত্যুটা একটা সাধারণ মানুষের তার উপর কী রাগ থাকতে পারে যে অত নিষ্ঠুরভাবে তাকে মেরেছে। পিএম রিপোর্টে তো অন্তত সেটাই বর্ণনা করছে যে তাকে খুব নিষ্ঠুরভাবে মারা হয়েছে, এত নির্মম অত্যাচার করে তাকে মারা হয়েছে। তার একজনের পক্ষে সম্ভব ছিল না, সবাই সব কিছু জানে। কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্ট লম্বা লম্বা ডেট ফেলছে। তার 90 দিনের মধ্যে চার্জশিট না হলে কুলাঙ্গাররা জামিন পাবে সবাই জানে, আর লম্বা লম্বা ডেট ফেলছে। সিবিআই আর কত বছর সময় নেবে, আর কত মাস সময় নেবে, চার্জশিট কবে সাবমিট করবে, চার্জ ফ্রেম কবে করবে, বিচার কবে শুরু হবে। এই বিচার কবে শুরু হবে করে ইডি এমন স্লো মোশনে এগোলো যে পার্থ চ্যাটার্জির মতন লোকেরা শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়ে একটা যুগের অবসান ঘটিয়েছে, 12টা বছরের তছনছ করে দিয়েছে। সেই তারা জামিন পাচ্ছে শুধুমাত্র ইডির গাফিলতি, কারণ তারা প্রপার টাইমে চার্জশিট সাবমিট করলেও চার্জ ফ্রেম করে এখনো সাক্ষী শুরু করতে পারেনি। তাহলে এই সিবিআইয়ের উপরে 90 দিন অপেক্ষা করা কি উচিত ছিল? আরও আগে উচিত ছিল, যখন 90 ডেজ হতে 83 ডেজে আমরা কেন সজাগ হইনি, 85 ডেজে আমরা কেন সজাগ হয়নি যে সিবিআইয়ের গতিবিধি ভালো লাগছে না। আমাদের হাইকোর্টে মামলাটাও চলছে টোটাল ইনভেস্টিগেশনটার উপরে, সুপ্রিম কোর্টে চলছে, বড় বড় দিগ্গজ লয়াররা এটার উপরে এটা নিয়ে চর্চা করছে, এনগেজ আছে। তা কেউ জানে না ঠিক 90 ডেজে বিকাল 3টে-4টের সময় যখন ওদের জামিন হচ্ছে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের মতো লোকেদের, তারপর এই রে 90 ডেজ হয়ে গেছে, এই রে, তখন মানে গিয়ে সবার চৈতন্য হচ্ছে, এই রাস্তায় নামতে হবে, আবার রাস্তায় নামতে হবে। তো আমরা কেন 85 ডেজে আমরা কেন প্রতিবাদ করলাম না যে সিবিআই তোমার গতিবিধি ভালো লাগছে না ভাই? কেন জুনিয়র ডাক্তাররা আবার মুখ বন্ধ হয়ে গেল তাদের? তারা এত দফা দাবি নিয়ে রাস্তায় নামলো আর একটা কথা বলতে পারলো না যে কোনো কথা নয়, স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক ডাক্তারকে প্রোটেকশন দিতে পারেনি বলে সে খুন হয়েছে, তাই স্বাস্থ্যমন্ত্রীর এক মুহূর্ত ক্ষমতা থাকা উচিত নয়। কেউ তো বলতে পারলো না। শুধু খালি 10 দফা 20 দফা নিয়ে রাস্তায় নেমে রাস্তা দখল করে কি সবই হলো, মানে যত গর্জে তত বর্ষে নয়, ওটাই হলো। যাকে আমরা তো চুনোপুটি লয়ার, আমাদের কথার আর কি গুরুত্ব? বড় বড় পণ্ডিতরা যেখানে তত্ত্বাবধান করছে, আলোচনা করছে, আমরা আর কি বলবো? তবুও কষ্ট হয়, হতাশ হই, এবং সেই কষ্টের জন্যই এত কথা। আর ওই কারা কারা যেন বলতো যে অরাজনৈতিক, শুনুন, অরাজনৈতিক কথাটা বলে যে যারা প্রচার করছে না, এই অরাজনৈতিকের মধ্যে কিন্তু রাজনীতি আছে। কোনো কিছুই অরাজনৈতিক হয় না। সংসদীয় গণতন্ত্রের রাজনীতি আছে, রাজনীতি ছিল, রাজনীতি থাকবে। আপনারা যারা এই ধরনের অরাজনৈতিক বলে যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, তাদের বলি যে কোনো একটা পক্ষ নিন, যে কোনো পক্ষ নিন, আপনাদের শুভবুদ্ধি উদয় হোক, এবং যে কোনো একটা পক্ষ নিন এবং সেই পক্ষ নিয়ে প্রতিবাদ করুন। পক্ষহীন, দিশাহীন
হলেই এরকম লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে এবং দুষ্কৃতীরা আলটিমেটলি তারা উল্লাস করবে। আদতে এখন তো আইনের শাসন চলছে না, এখন দুষ্কৃতীদের দুর্নীতিবাজদের উল্লাস মঞ্চ হয়ে গেছে, চোরদের মঞ্চ এটা হয়ে গেছে। যে যত বড় দুর্নীতিবাজ সে তত বড় নায়ক, সে তত বড় হিরো এখানে। সেই জন্য অরাজনৈতিক বলে আর মানুষকে বিভ্রান্ত করবেন না। যে কোনো একটা পক্ষ নিন আপনার পছন্দ রুচি অনুযায়ী, পক্ষ নিয়ে আপনারা দিকভ্রান্ত না হয়ে গোলে পৌঁছানোর জন্য আপনারা রাস্তায় নামুন। যে আলটিমেটলি যেটা হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি, সবাই বলছে সেটিং 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 ভাঙতে হবে। আর ওই যে ছোটবেলা থেকে মানে ডে 1 থেকে আমরা স্লোগান দিয়ে আসছি, তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না, তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তিলোত্তমার চোখ দিয়ে না জল পড়েনি, রক্ত বেরিয়ে এসেছিল। মেয়েটা কি কষ্ট পেয়ে মরল। পক্ষ নিন ভাই, আর যে কোনো একটা পক্ষ নিন। আদর্শহীনভাবে দিক ভুল করে চললে এইরকমই হবে। একটা পক্ষ নিন, সে আপনি যাই পার্টি করুন, যে পার্টি করুন, পক্ষ নিয়ে রাস্তায় নামুন। হতাশ হই তাই আপনাদের সামনে আসি, হতাশ হওয়াটাই স্বাভাবিক। কারণ 14 তারিখে রাস্তায় নেমে সত্যি কথা বলতে গিয়ে স্লোগান দিতে পারিনি, গলা আটকে আসছিল, বুকের মধ্যে যেন ব্যথা ক্ষোভ এই গলা অবধি গিয়ে আটকে যাচ্ছিল, স্লোগান দিতে পারছিলাম না, এত অসহায় লাগছিল আমার। এখন তো আমাদের প্র্যাকটিসের মোরাললেস 20-22 বছর হতে চলেছে, 20-21 বছর, আর বয়সও নেই করে থেমে নেই তো, 43-44 বছর বয়স, 81 অন্তত আমার জন্ম। তো এত হতাশ কোনোদিন হয়নি, এত ফ্রাস্ট্রেশন কোনোদিন আসেনি। এই কেসে যা ফ্রাস্ট্রেশন এসেছে, তারা বলবেন আইনের লোক হয়ে আমরা যদি হতাশ হই সাধারণ মানুষের কি হচ্ছে। তবু বলবো আপনারা আইনের উপর ভরসা রাখুন, কারণ এই যে বেলটা হয়েছে জজেদের কোনো দোষ নেই। 90 দিনের মধ্যে চার্জশিট না হলে আমাদের আইন বলছে বেল দিতে হবে। আইনের জজ সাহেবদের হাত পা বাঁধা, ফলে ওই যে একটা কথা আমরা বলে বেড়াচ্ছিলাম না, যে বিচার চাহিয়া লজ্জা দেবেন না, এই কথাটা বলা মানে বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা রাখা, সেটাও ঠিক নয়। কিন্তু তার সাথে এটাও বলবো যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এত মানে বড় বড় লয়ার, এত কিছু বড় বড় কিছু থাকা সত্ত্বেও এই অভিযুক্তরা জামিন পাচ্ছে। আমরা কেন বিফোর টাইমে জ্বলে উঠছি না, এটাই বক্তব্য। সুপ্রিম কোর্টের কাছে যখন সিবিআই গিয়ে বলল যে রাজ্য সরকার নো অবজেকশন দিচ্ছে না এই অভিজিৎ মণ্ডল এবং এই ফালতু ওই লোকটা ব্যাপারে, তা তখনই তো সিবিআই শুধু এইটুকুনি বলেই খান্ত যে আমরা নো অবজেকশন পাচ্ছি না রাজ্য সরকারের কাছ থেকে। কিন্তু রাজ্য সরকার কেন পারমিশন দেবে না? যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে রাজ্য সরকার পারমিশন দিতে বাধ্য, যদি না দেয় তখন আমাকে জানাতে হবে যে রাজ্য সরকার পারমিশন দিচ্ছে না বলে আমি চার্জশিট দিতে পারছি না, যার কারণে অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছে। সিবিআই কেন নিজের ঘাড়ে দোষটা রাখছে? সিবিআই কেন বলে দিচ্ছে না যে আমরা তো সমস্ত কিছু রেডি সব কিছু, অভিযোগ মানে যতটা পেরেছি, যা এখন অবধি এভিডেন্স এসেছে তাতে এনাফ। রাজ্য সরকার মানে নো অবজেকশন দিচ্ছে না বলে চার্জশিট দিতে পারবো না, তাহলে তার সুপিরিয়র অথরিটিকে আমার জানাতে হবে। বজ্র আটুনি ফসকা গেরো, এই হচ্ছে তদন্তের অবস্থা। মাঝখান থেকে বোনটি আমার, এই যে দেখুন আপনাদেরকে দেখাই, এই যে
কত ছবি আর বয়ে বেড়াবো এরকম। তো বিচার চাই, বিচার চাই, তিলোত্তমা ভেবো না, তিলোত্তমা ভেবো না। একটা কথা ছিল না, নো ওয়ান কিল জেসিকা, একটা মুভি বেরিয়েছিল। এখন মানে বলতে ইচ্ছে করে নো ওয়ান কিল তিলোত্তমা। তিলোত্তমা নিজে নিজেই মারা গেছে। এখনো সময় আছে। খুব বড় বড় উকিলের পরামর্শ নিয়েছেন, এবার ছোটোখাটো উকিলদের পরামর্শ নিয়ে পরবর্তী স্টেপ বাই স্টেপ চলুন। হ্যাঁ, দেখবেন অনেক ভালো কিছু হবে। খুব ভালো থাকবেন বন্ধুরা। কিন্তু বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা রাখা উচিত নয়, আইনের ভরসা রাখতে হবে। লেটস সি। বাই, শুভরাত্রি, ভালো থাকবেন।